হ্যালো, হ্যালো, হ্যালো। কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? ওকে। কেমন আছেন দাদা? ভালো আছি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের 7ম ক্লাস করব। তো এর আগে অর্থাৎ 6ষ্ঠ ক্লাসে আমরা স্থির তরঙ্গের সিমুলেশন, ডেরিভেশন সবই আমরা দেখছিলাম। তো আজকে আমরা প্রথমে স্থির তরঙ্গের কয়েকটা ম্যাথ প্রবলেম একটু সলভ করব। স্থির তরঙ্গের ম্যাথ প্রবলেম হাতে গোনা। স্থির তরঙ্গের ম্যাথ প্রবলেম কঠিন কিছুই না। একটা সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে সব কিছু নির্ণয় করতে বলবে, অথবা সব তথ্য দিয়ে তোমাকে স্থির তরঙ্গের একটা সমীকরণে হিসাব নিকাশ করতে বলবে, স্থির তরঙ্গের সমীকরণ বের করতে বলবে। তো চলো আমরা শুরু করি। এবং আজকের ক্লাস স্থির তরঙ্গ পড়ার পরে, স্থির তরঙ্গের কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করার পরে আমরা আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে বিট। তরঙ্গের উপরিপাতনের আরও একটা সুন্দর উদাহরণ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো গত ক্লাসে দেখো লাস্ট পৃষ্ঠায় এরকম একটা ছক করে দেওয়া ছিল। এই ছকটা কি সবার আছে খাতায়? বলো। স্থির তরঙ্গের ম্যাথ করতে হবে। যদি এই ছকটা সবার খাতায় থাকে তাহলে স্থির তরঙ্গের ম্যাথ করা তোমার জন্য ইজি হবে। আর যদি এটা না থাকে তাহলে স্থির তরঙ্গের ম্যাথ কিন্তু তুমি বুঝতে পারবে না। ওকে, স্থির তরঙ্গের ম্যাথ খুব ভালো করে বুঝতে গেলে এই ছকটা মাথায় রাখতে হবে। এবং এই ছকটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স তোমাকে বলে দিয়েছিলাম। শর্টকাট ট্রিক্স হচ্ছে বদ্ধতে মাইনাস দিয়ে শুরু হবে এবং সাইনের সাথে এক্স এর পার্টটা থাকবে। সাইনের সাথে 2π/λ, কজের সাথেও 2π/λ হবে। সাইনের সাথে 2π/λ এক্স হলে কজের সাথে হবে 2π/λ ভিটি। আর সাইনের সাথে যদি এক্স মানে ভিটি হয়, অর্থাৎ 2π/λ ভিটি হলে কজের সাথে হবে 2π/λ এক্স। তো বদ্ধ যদি হয় তাহলে মাইনাস দিয়ে শুরু হবে, বিস্তার হবে 2a, সাইনের সাথে এক্স এর পার্ট থাকবে। এটুকু মাথায় রাখলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। আর খোলা মাধ্যম যদি হয় তাহলে এর জাস্ট উল্টা ঘটনাটা ঘটবে। আর আমরা এই লব্ধির যে ইকুয়েশন, স্থির তরঙ্গের যে লব্ধি হবে, এই যে লব্ধি যেটা হবে, এই লব্ধির এই যে এটা, এই লব্ধির এই যে চিত্রটা, লব্ধি তরঙ্গের, স্থির তরঙ্গের উপরিপাতনের যে লব্ধি তরঙ্গ হবে আর কি। তো সেই লব্ধি তরঙ্গের এই যে চিত্র দুইটা যদি মাথায় রাখি তাহলে নোড এন্টিনোড অর্থাৎ সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর শর্ত আমরা পাবো। তুমি সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর আর একটা শর্ত মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে বাংলা সিনেমার একটা জনপ্রিয় নায়ক ছিল এক সময়, জসিম। বুঝছো? কে বলো, নাম কি? জসিম। তাহলে জসিম দিয়ে তুমি একটা শর্টকাট ট্রিক্স মাথায় রাখতে পারো। জসিম হচ্ছে জোড়, জসিমের জতে জোড়, আর শীতে হচ্ছে সুস্পন্দ, সুস্পন্দ, আর এম এ হচ্ছে মুক্ত প্রান্ত। তাহলে মুক্ত মুক্ত প্রান্ত বা খোলা মাধ্যমে আর কি। এম মানে মুক্ত, মুক্ত মানে খোলা আর কি। তাহলে খোলা মাধ্যমে বা মুক্ত প্রান্তের জন্য জোড় গুণিতকে λ/4 এর জোড় গুণিতকে সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে। দেখি তো কথা সত্য কিনা। খোলা মাধ্যম, এই যে খোলা মাধ্যম, খোলা মাধ্যমে সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে জোড়ে। এই দেখো 2n λ/4। তাহলে λ/4 এর জোড় গুণিতক হলে খোলা মাধ্যমে মানে মুক্ত প্রান্তে সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে। তাহলে তুমি কিভাবে মাথায় রাখবা? জসিম। বলো আমার সাথে, বলো কিভাবে মাথায় রাখবা? জসিম। ওকে, তাহলে এই শর্টকাট ট্রিক্সটা মাথায় রাখতে পারো, তাহলে তো বাদ বাকিগুলো হয়ে যাবে, তাই না? জসিম মাথায় রাখলে, নায়কের নাম মাথায় রাখলে ভিলেনের নামও মাথায় থাকবে। ওকে, ডান। ঠিক আছে, তাহলে সুন্দর একটা শর্টকাট ট্রিক্স দিয়ে দিলাম। তো চলো এবার আমরা হিসাব নিকাশ করি, কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি। আসো আসো 1 নম্বর প্রবলেম বলছে যে একটি স্থির তরঙ্গের সমীকরণ, একটি স্থির তরঙ্গের সমীকরণ y equal to 0.4 cos 11 divided by 5 t pi t, 11 divided by 5 pi t, আর sin
210 পাই এক্স। এটা হচ্ছে একটা স্থির তরঙ্গের সমীকরণ, সবকিছু এসআই এককে প্রকাশিত, এসআই এককে প্রকাশিত। এবার এখান থেকে এক তরঙ্গের বিস্তার তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, মানে অল সবকিছু নির্ণয় করো। এবং আরেকটা জিনিস বের করবা, সেটা হচ্ছে যাদের উপরিপাতনে স্থির তরঙ্গের সৃষ্টি তাদের সমীকরণ, যাদের উপরিপাতনে স্থির তরঙ্গের সৃষ্টি তাদের সমীকরণ, যাদের উপরিপাতনে স্থির তরঙ্গের সৃষ্টি তাদের সমীকরণ বের করতে হবে। তো চলো দেখি পারি কিনা। একটা স্থির তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, তাহলে সমীকরণটা ভালো করে দেখো। y = 0.4 cos 11 / 5 পাই টি আর sin 210 পাই এক্স। ওকে, ডান। এটা স্থির তরঙ্গের সমীকরণ। এখন প্রথমে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে খোলা মাধ্যমে নাকি বদ্ধ মাধ্যমে, বদ্ধ প্রান্ত নাকি মুক্ত প্রান্ত, এইটা আগে আমাদের ভালো করে একটু বুঝতে হবে। কিভাবে বুঝবো সেটা হচ্ছে, তুমি দেখো তো, বদ্ধ প্রান্ত হলে মাইনাস দিয়ে শুরু হইতো, সাইনের সাথে এক্স থাকতো। দেখো মাইনাস টাইনাস বাদ দাও, আমরা দেখবো সাইনের পার্ট আর কজের পার্ট। তাহলে বদ্ধ প্রান্ত হলে সাইনের সাথে এক্সের পার্টটা থাকতো, তাহলে খোলা প্রান্ত হলে কজের সাথে এক্সের পার্টটা থাকবে। বদ্ধ প্রান্ত হলে সাইনের সাথে এক্সের পার্টটা থাকতো, আর খোলা প্রান্ত হলে কজের সাথে এক্সের পার্টটা থাকবে। অনেকে মনে করতে ভাই মাইনাস দিয়ে তো শুরু নেই, তোমার মাইনাস দিয়ে শুরু কিনা এটা দেখতে হবে না, তোমার দেখতে হবে এক্স কার সাথে আছে আর টি কার সাথে আছে। তো তুমি এখানে দেখো সাইনের সাথে এক্স আছে, সাইনের সাথে এক্স, তো সাইনের সাথে এক্স মানে কোথায়? বদ্ধ প্রান্তে। সাইনের সাথে এক্স মানে বদ্ধ প্রান্তে, সাইনের সাথে এক্স এর পার্ট আছে, তার মানে চোখ বন্ধ করে বুঝে গেছি এটা হচ্ছে বদ্ধ প্রান্তে বা বদ্ধ মাধ্যমে। তাহলে আমরা কি করবো, এখানে সমীকরণটা লিখে ফেলবো y = যেহেতু বদ্ধ, তাহলে বদ্ধের সমীকরণটা -2a সাইনের সাথে এক্স, তাহলে কজের সাথে টি হবে, তাই না? দেখো বদ্ধ প্রান্ত মাইনাস দিয়ে সমীকরণটা শুরু হবে, সাইনের সাথে এক্স লিখবো, তাহলে সাইনের সাথে দেখাও 2π/λ কমন, কজের সাথেও 2π/λ, সাইনের সাথেও 2π/λ। দেখো কজের সাথেও 2π/λ, সাইনের সাথেও 2π/λ, তাহলে সাইনের সাথে 2π/λ এক্স, দেখো মিলে যাচ্ছে, কজের সাথে 2π/λ টি, শেষ। এটা লিখবো। এরপরে যে কাজটা সেটা তোমার ছোট ভাই বোন পারবে। তুমি দেখো তোমার বাসায় ছোট ভাই বোন আছে কিনা, ডাক দাও, ডাক দিয়ে বলো, দেখ ওয়াই এর সাথে ওয়াই মিলাবি, সমান চিহ্ন, তাহলে 2a - 2a মানে 0.4, কজের সাথে কজ, তাহলে এইটুকু, সাইনের সাথে সাইন, দেন তাহলে এইটুকু। ওকে, এবার তুলনা করে আমরা পাই -2a = 0.4, তাহলে অতএব a = -0.4/2, তাহলে -2.4/2 -2 -0.2, এটা হচ্ছে বিস্তার। দেখো বিস্তারের সামনে কোনো মাইনাস দিয়ে কিছু বোঝায় না, বিস্তার প্লাস মাইনাস হয়। তাহলে বিস্তার a হচ্ছে 2a, সরি a হচ্ছে 0.2, তাহলে a 0.2, a হচ্ছে 0.2 এত মিটার। এইবার বলো তো এটা কার বিস্তার, দেখি বলো তো এটা কার বিস্তার বলো তো। এই a = 0.2 এটা কার বিস্তার? এটা হচ্ছে যে তরঙ্গের, ভালো করে বুঝো আমার কথা, যে তরঙ্গের উপরিপাতনে স্থির তরঙ্গ সৃষ্টি হয়েছে তার বিস্তার ছিল ছোট হাতের, তার বিস্তার ছোট হাতের। আসো দেখো, যে তরঙ্গের উপরিপাতনে লব্ধি তরঙ্গের সৃষ্টি, লব্ধি স্থির তরঙ্গের সৃষ্টি, তাদের বিস্তার a, দেখছো? তাহলে স্থির তরঙ্গের বিস্তার কিন্তু 2a ভাই, স্থির তরঙ্গের বিস্তার কিন্তু 2a, বুঝতে পারছো? স্থির তরঙ্গের বিস্তারটা কত? তো স্থির তরঙ্গের বিস্তার মানে স্থির তরঙ্গের দেখো সকল বিন্দুর বিস্তার কিন্তু সমান না, সকল বিন্দুর বিস্তার কি সমান না? যেটা সুস্পন্দ সেখানে বিস্তার সবচেয়ে বেশি, নিস্পন্দ বিস্তার 0, আবার সুস্পন্দ নিস্পন্দের মাঝে বিস্তার কিন্তু কম, তাই কি না? তাই তো, তাহলে সবার বিস্তার সমান না। তাহলে এ যে বিস্তারটা সেটা হচ্ছে
যাদের উপরিপাতনে স্থির তরঙ্গ সৃষ্টি তার বিস্তার কিন্তু এটা, বুঝছো? তাহলে আমরা একটু বিস্তারের ব্যাপারটাকে ক্লিয়ার করে লিখবো, প্রশ্নে ক্লিয়ার করা না থাকলেও আমরা ক্লিয়ার করব। আমাদের বলছে তরঙ্গের বিস্তার, তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই বিস্তার হচ্ছে, এই যে বিস্তারটা, এটা হচ্ছে যে মূল তরঙ্গের, যাদের উপরিপাতনের সৃষ্টি, মূল তরঙ্গের বিস্তার এটা, মূল তরঙ্গের বিস্তার এটা। ওকে, আর স্থির তরঙ্গের বিস্তার তো ভাই এক এক জায়গায় এক এক রকম। স্থির তরঙ্গের সর্বোচ্চ বিস্তার হচ্ছে +2a ±2a। স্থির তরঙ্গের সর্বোচ্চ বিস্তার, স্থির তরঙ্গের সর্বোচ্চ বিস্তার, সেই বিস্তারটা হচ্ছে a ± 2a, এই যে এটা। তাহলে এর মান বের করছো, এর মান হচ্ছে -0.2, মানে 0.2, সহজ কথা, এর সামনে তো প্লাস মাইনাস আছেই। তাহলে +-2 -0.2, তাহলে ওই দেখো এই যে এইটাই হচ্ছে স্থির তরঙ্গের বিস্তার, 0.4 ±0.4। তাহলে এইটা কিন্তু ভালো করে বুঝিও, এটা স্থির তরঙ্গের কোন বিস্তার? সর্বোচ্চ বিস্তার। ওকে, এবার তারপরে 11/5 πt = 2π/λ t। এবার πt কাটাকাটি, তো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। তাহলে ল্যামডা ইকুয়াল টু হবে 5 দুগুণে 10/11, ল্যামডা ইকুয়াল টু হবে 10/11, 0.909 মিটার, 0.909 মিটার, দ্যাট ইজ ল্যামডা। এবার আসো এইটার সাথে এটা মিলাও, তাহলে 2π/λ x 210 πx কাটাকাটি, তাহলে অতএব ল্যামডা ইকুয়াল টু 2/210, তাহলে 2/210, তাহলে এটা আসবে 0.00952 এত মিটার, 0.00952 এত মিটার। এবার আসো তরঙ্গ বেগ v = f ল্যামডা। f এর মান, এই কি করলাম, ধরো 2π/λ t, 2π/λ t, হে দুঃখিত, 2π/λ vt, তো ভি লিখতে ভুলে গেছি, সরি দুঃখিত। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এই পাশেরটা ঠিক আছে, দেখো এই পাশেরটা ঠিক আছে, এইটা একটু ঝামেলা করে ফেলছি, এটা তো 2π/λ vt, শুধু টি লিখছিলাম তো। 2π/λ vt এটা ইকুয়াল টু 11 পাই, এটা ইকুয়াল টু 11 πt / 5। ওকে, 2π/λ vt, ভিটা লিখতে ভুলে গেছিলাম, সরি। এইবার দেখো এইখান থেকে ল্যামডাটা পাইলাম, এই ল্যামডাটা লাগবে কিন্তু এখানে, এই যে পাই কাটাকাটি, দেখো তাহলে 2v/λ = 11/5, তাহলে 2v, এই যে ভি পাবো, ল্যামডার মান কই, এই যে ল্যামডার মান এখান থেকে নিয়ে বসাবো, 0.00952 = 11/5, তাহলে 11/5 তার সাথে গুণ 0.00952, 11/5 তার সাথে 0.00952, এর সাথে ভাগ 2, তাহলে ভি হবে 0.0104 এত মিটার পার সেকেন্ড। ওকে, এবার কম্পাঙ্ক যদি চাই, এখানে কম্পাঙ্ক চাই না কিন্তু আমরা বের করতে পারবো কম্পাঙ্ক f = হচ্ছে v/λ, f = v/λ, 0.0104 / 0.00952, তাহলে অ্যান্সার ভাগ 0.00952, 1.1 হার্টজ, 1.1 হার্টজ, ডান। ওকে দাদা, কজে তো ভিটি হবে, হ্যাঁ এই তো হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই, আমি না দেখলেও ধরা পড়ে যাবে আর কি। ওকে, এবার আসো যাদের উপরিপাতনে স্থির তরঙ্গের সৃষ্টি তাদের সমীকরণ। তাহলে যাদের উপরিপাতনে স্থির তরঙ্গের সৃষ্টি তাদের সমীকরণ বের করা খুবই সহজ। তোমার খালি বুঝতে হবে কোন মাধ্যমে, খোলা মাধ্যমে নাকি বদ্ধ মাধ্যমে। ওকে, আমরা বুঝে গেছি, বদ্ধ মাধ্যমে দেখে বুঝে গেছি। তাহলে দেখো 2 নম্বরের আনসার এখানে, জাস্ট এখানে 2 নম্বরের আনসার। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় যাই, এখানে হবে না। দেখো যেহেতু বদ্ধ মাধ্যমে আমরা শিওর হয়ে গেছি, বদ্ধ মাধ্যমে
বদ্ধ মাধ্যমে, তাহলে বদ্ধ মাধ্যমে ওয়াই অন হয় এ সাইন যেভাবে লিখতে চাও লিখতে পারো, 2π/λ ভিটি মাইনাস এক্স এভাবেও লিখতে পারো, আবার ওমেগা টি মাইনাস 2π/λ এক্স, ভাই এটাও লিখতে পারো, যার যেটা ভালো লাগে। তাহলে এটা যদি ওয়াই অন হয় তাহলে ওয়াই টু কী হবে, ওয়াই টু হবে এ সাইন ওমেগা টি, মাইনাসের জায়গা হবে প্লাস 2π/λ এক্স, বিপরীত দিকে প্লাস কি, প্লাস একটা পাই, তাই না? বদ্ধ হলে দেখো এই যে বদ্ধতে, তাহলে বদ্ধতে এ সাইন ওমেগা টি মাইনাস 2π/λ এক্স, দেন এ সাইন ওমেগা টি প্লাস 2π/λ এক্স, দেন প্লাস পাই। তাহলে যোগ পাই করলে একবারে লেখা যায়, যোগ যদি পাই করি তাহলে আমরা একবারে লিখতে পারি মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস 2π/λ এক্স। ওকে বুঝতে পারছো? তাহলে আসো এবার মানগুলো বসাই দিব। ওয়াই ওয়ান এর মান আমরা বের করছিলাম, এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 0.2, তাহলে 0.2 সাইন ওমেগা, ভাই ওমেগা কোথায় পাবো, ওমেগা একটু বের করে নাও, ওমেগা ইকুয়াল টু 2πf, তো 2π এফ এর মান দেখো 1.1, তাহলে 1.1, তাহলে 2.2 পাই এটা, তাহলে সাইন 2.2 টি মাইনাস 2π/λ, ল্যামডাটা বসিয়ে দিব 0.00952, 2π/λ এক্স, 2π/λ এক্স। ওকে, এটা হচ্ছে ওয়াই ওয়ান। আর অতএব ওয়াই টু হবে মাইনাস এ 0.2 সাইন ওমেগা টি 2.2 টি আর প্লাস 2π/λ, কত 0.00952 ইন্টু এক্স, এই যে এটা, ঠিক আছে? এই যে ওয়াই ওয়ান এবং ওয়াই টু বের করে ফেলছি, এই যেটা ওয়াই ওয়ান আর এটা ওয়াই টু, এটা ওয়াই ওয়ান এবং এটা ওয়াই টু। কি বুঝতে পারছো? ওকে ডান। আচ্ছা, এবার কেউ যদি লিখতে চাও যে ভাই বদ্ধ মাধ্যমে আমি এভাবে লিখব, ওয়াই অন এ সাইন সমীকরণটাকে ওমেগা টি মাইনাস 2π/λ এক্স লিখবা না, কি লিখবা যে ভাই 2π/λ ভিটি মাইনাস এক্স। ওকে, কোনো আপত্তি নেই। তাহলে তখন এটা হবে ওয়াই টু হবে এ সাইন 2π/λ ভিটি প্লাস এক্স, দেন আবার প্লাস পাই, তো প্লাস পাই মানে সামনে কি একটা মাইনাস, ঠিক আছে? এগুলা কিন্তু কবে বোঝানো, গত ক্লাসে বোঝানো। এবার তখন তোমার মান লিখতে হইতো ওয়াই অন এ 0.2 সাইন 2π/λ, 0.00952, ভিটি ভি এর মান, এই যে ভি বসাতে হবে, ভি এর মান 0.0104 টি মাইনাস এক্স, এই যে এটা। আর ওয়াই টু হবে মাইনাস 0.2 সাইন 2π ডিভাইডেড বাই ল্যামডা 0.00952, ভিটি ভি এর মান 0.0104 টি প্লাস হচ্ছে এক্স। ওকে, এই যে এই হচ্ছে কাহিনী। আর একবার বুঝান, সমীকরণ মিলাইলে তো ডান, কাজ শেষ। এই ছকটা যদি বুঝো তাহলে সব পারবা। এই ছকটা কি বুঝছো, গত ক্লাস করছিলা? এই ছকটা বুঝলে কাজ শেষ। বদ্ধ প্রান্ত বুঝলে অগ্রগামী দুইটা তরঙ্গের সমীকরণ, এই সমীকরণে জাস্ট মান নিয়ে বসাইছি, আর কিচ্ছু করিনি। আর এই যে দেখে আমি চিনে ফেলবো মাইনাস এ সাইন 2π/λ এক্স কস 2π/λ ভিটি, তাহলে সাইনের সাথে এক্স থাকবে কোথায়, বদ্ধতে। ওকে ডান, বুঝতে পারছো? গুড। আসো আর একটা করি তাহলে। একটি স্থির তরঙ্গের সমীকরণ, একটি স্থির তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। দেখো সমীকরণে এই মাইনাস দেওয়া থাকুক আর প্লাস দেওয়া থাকুক, এটা দিয়ে তুমি বদ্ধ খোলা বুঝতে পারবে না কিন্তু। যেমন দেখো আমি তোমার ইচ্ছা করে দিচ্ছি, ধরো মাইনাস 2.4 cos 22π x ডিভাইডেড বাই 5
আর সাইন 5 পাই টি ডিভাইডেড বাই 2, 5 পাই টি ডিভাইডেড বাই 2, এই যে এভাবে আমরা দিলাম। এবার এখান থেকে আবার ওইরকম সব কিছু নির্ণয় করতে হবে এবং তরঙ্গদয় নির্ণয় করতে হবে। সব কিছু ও মূল তরঙ্গদয়ের সমীকরণ, মূল তরঙ্গদয়ের সমীকরণ, দয়ের সমীকরণ, মূল তরঙ্গদয়ের সমীকরণ। বলো বলো এটা খোলা মাধ্যমে নাকি বদ্ধ মাধ্যমে? বলো খোলা মাধ্যমে নাকি বদ্ধ মাধ্যমে? দেখো সাইনের সাথে এক্স থাকলে বদ্ধ, সাইনের সাথে টি আছে, দেখো সাইনের সাথে এক্স নাই, সাইনের সাথে টি, তাহলে খোলা, বুঝে গেছি। তাহলে খোলা মাধ্যমে, খোলা মাধ্যমে বা মুক্ত প্রান্তে বা মুক্ত প্রান্ত, খোলা বা মুক্ত প্রান্ত, বুঝছো? এবার তাহলে সমীকরণ দিয়ে কম্পেয়ার করো। y ইকুয়াল টু দেওয়া আছে -2.4, মাইনাস দেখে কিছু বুঝবো না কিন্তু, খবরদার। সাইনের সাথে টি, সাইনের সাথে টি, সাইনের সাথে এক্স থাকলে বদ্ধ, সাইনের সাথে টি তাহলে খোলা। তাহলে -2.4 cos 22 পাই এক্স ডিভাইডেড বাই 5 আর সাইন 5 পাই টি ডিভাইডেড বাই 2। নাও দ্রুত তুলনা করে ফেলো, দ্রুত তুলনা করে ফেলো। y ইকুয়াল টু দেখো খোলা, খোলা, তাহলে খোলা হচ্ছে বদ্ধ মাইনাস দিয়ে শুরু, তাহলে খোলা প্লাস দিয়ে লিখবো আমরা, ঠিক আছে? খোলা প্লাস দিয়ে লিখবো, তাহলে খোলা প্লাস 2a cos 2 পাই বাই ল্যামডা এক্স আর সাইন তাহলে 2 পাই বাই ল্যামডা ভিটি। তুমি যদি মনে করো ভুলে যাও তাও সমস্যা নেই, তুমি যদি ভুলে যাও তাও সমস্যা নেই। কি করবা? cos cos sin sin, এক্স থাকলে এক্স 2 পাই বাই ল্যামডা এক্স, টি থাকলে ভিটি 2 পাই বাই ল্যামডা ভিটি, শেষ। বুঝছো? বাট মনে রাখিও, ভুলিও না, মনে রাখিও। তুলনা করবা, তুলনা করবা, তুলনা করবা। ওকে, তাহলে আসো 2a ইকুয়াল টু -2.4, তাহলে a ইকুয়াল টু -2.4 ডিভাইডেড বাই 2, তাহলে -1.2 মিটার। বিস্তারের মান কত? মান হচ্ছে 1.2 মিটার, ওই মাইনাস কিছু মিন করে না, এই যে এটা হচ্ছে মান। এবার 22 পাই এক্স ডিভাইডেড বাই 5, এটা ইকুয়াল টু 2 পাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা, পাই এক্স কাটাকাটি, তাহলে ল্যামডা ইকুয়াল টু 5 দুগুণে 10, 5 দুগুণে 10 ভাগ 22, 10 ভাগ 22, 0.4545, 0.4545 মিটার, এটা হচ্ছে ল্যামডা। আর 5 পাই টি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 পাই ভিটি বাই ল্যামডা, পাই টি কাটাকাটি, তাহলে এবার 5 ডিভাইডেড বাই 2 এটা ইকুয়াল টু 2v ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা কত? 0.4545, তাহলে হতে v ইকুয়াল টু এর সাথে গুণ 5 তার সাথে ভাগ 4, তাহলে 0.568 এত মিটার পার সেকেন্ড, এই যে এটা হচ্ছে ভি। ওকে, এবার যে তরঙ্গদয়ের উপরিপাতনে এখান থেকে তুমি ভি বের করছো, তুমি এফ বের করতে পারো, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, তাহলে 0.568 ডিভাইডেড বাই ল্যামডা 0.4545। ওকে, তাহলে 0.568 ভাগ 0.4545, তাহলে 1.25 এত হার্টজ। এবার মূল তরঙ্গদয়ের সমীকরণ, তাহলে মূল তরঙ্গদয় এখানে করে ফেলবো এটা। এখন মূল তরঙ্গদয় তুমি যেভাবে বের করতে চাও, যেহেতু খোলা, তাহলে খোলা হলে কি হবে? a sin ওমেগা টি -2 পাই বাই ল্যামডা এক্স হবে একটা, আর একটা হবে y2 a sin ওমেগা টি +2 পাই বাই ল্যামডা, +2 পাই বাই ল্যামডা এক্স হবে। তাহলে অতএব y1 a 1.2 সাইন ওমেগা, ওমেগা মানে 2 পাই এফ, তো ওমেগাটা একটু বের করে রাখি, আসো। ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, তাহলে 2 পাই
এফ 1.25 গুণ 2 1.25 গুণ 2 তাহলে 2.5 পাই। বুঝতে পারছো? সহজ জিনিস। সাইন ওমেগা 2.5 পাই টি মাইনাস 2 পাই বাই এই যে ল্যামডার মানটা বসাতে হবে, ল্যামডা এই যে 0.4545 2 পাই বাই ল্যামডা এক্স y2 এটা ইকুয়াল টু a 1.2 সাইন ওমেগা 2.5 পাই টি প্লাস 2 পাই বাই ল্যামডা 0.4545 এত এক্স। এই যে অ্যান্সার। বলো এবার কে বুঝো নাই বলো, এবার যদি না বুঝো তাহলে কিন্তু আর হবে না। দাদা আর কয়টা ক্লাস লাগবে? আরও লাগবে 16-17টা তো লাগবেই, আরও 16-17টা লাগবে। ঠিক আছে, বলো পারা যাবে? গুড। এবার আসো দেখি দু একটা বোর্ড কোশ্চেন করি, আমরা। ওকে, এবার দেখো এটা একটা বোর্ড কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 19, অনুরূপ যশোর বোর্ডে 16তে আসা। বলা হচ্ছে পি কিউ আর তিনটি শীর্ষলাকে একটি নির্দিষ্ট মাধ্যমে রাখা হলো। পি শীর্ষলাকার 4টি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য আর কিউ এর 5টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তাদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য এত, কিন্তু আর শীর্ষলাকা দ্বারা সৃষ্ট অগ্রগামী তরঙ্গের সমীকরণ এটা। তো তিনটা শীর্ষলাকা, উদ্দীপকের পি ও কিউ শীর্ষলাকার কম্পাঙ্ক নির্ণয় করে। এই ম্যাথটা করাইছি তোমাদের, মনে আছে? এই ম্যাথটা কিন্তু করাইছি। একটির 2টি পূর্ণ তরঙ্গ, অপরটির 3টি পূর্ণ তরঙ্গের সমান। বলো তো করাইছি না? তাহলে কি আরেকবার করাই দিব? বলো। পি কিউ আর তিনটি শীর্ষলাকা একটি নির্দিষ্ট মাধ্যমে রাখা হলো। পি শীর্ষলাকার 4টি পূর্ণ তরঙ্গ, পি শীর্ষলাকার 4টা, ঠিক আছে? পি এর, এটা পি এর 4টা পূর্ণ তরঙ্গ অর্থাৎ 4টা ল্যামডা পি, এইটা ইকুয়াল টু কিউ এর 5টি পূর্ণ তরঙ্গ, এটা কিউ শীর্ষলাকা, তাহলে এর 5টি অর্থাৎ 5 ল্যামডা কিউ সমান। আমাদের বের করতে হবে পি আর কিউ শীর্ষলাকার কম্পাঙ্ক, তাহলে এফ কিউ আমাদের বের করতে হবে আর এফ পি আমাদের বের করতে হবে। তা আমাদের এই তথ্যটা দেওয়া আছে। ওকে, যদি এই তথ্যটা দেওয়া থাকে তাহলে অতএব ল্যামডা পি হবে 5/4 ল্যামডা কিউ। এবার দুটো একই মাধ্যমে আছে, তাহলে মাধ্যমটা সেম, মাধ্যম একই মাধ্যমে, ফ্রিকোয়েন্সি আলাদা, তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ পি ল্যামডা পি, এফ কিউ ল্যামডা কিউ। ওকে, গুড। তাহলে এফ পি ল্যামডা পি মানে 5/4 ল্যামডা কিউ। লাভ কি হলো এটা করে? লাভ হলো এই যে ল্যামডা কিউ আর ল্যামডা কিউ ঘেঁচাং হয়ে গেল। তখন আমরা এফ পি আর এফ কিউ এর মধ্যে সম্পর্ক পাইলাম। আমাদের দেওয়া আছে তাদের কম্পাঙ্কের পার্থক্য এত। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এফ কিউ হবে 5/4 এফ পি। কম্পাঙ্কের পার্থক্য, আমাদের দুটো সমীকরণ লাগবে। আমাদের এফ কিউ আর এফ পি দুইটা অজানা রাশি, দুইটা সমীকরণ আমাদের দরকার। তাহলে দেখো 4 এফ কিউ মাইনাস 5 এফ পি ইকুয়াল 0, সমীকরণ 1। এই যে একটা সমীকরণ আমরা পাইলাম। এবার কম্পাঙ্কের পার্থক্য, তো কম্পাঙ্কের পার্থক্য ভাই দুইটা জিনিস হইতে পারে, এফ পি আর এফ কিউ এর ডিফারেন্স 60 और एफ किউ माइनस एफ पी
তার ডিফারেন্স 60, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এবার কোনটা হবে আর কোনটা হবে না, কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে, কোনটা হবে আর কোনটা হবে না বুঝবো কিভাবে? বুঝবো হচ্ছে দেখো ভিটা সেম, ভিটা কনস্ট্যান্ট, তাহলে এফ আর ল্যামডা পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক, এফ আর ল্যামডা পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, একই মাধ্যম, ভিটা ফিক্সড, তাহলে ভি যদি ফিক্সড হয় তাহলে এফ এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক। আমরা দেখতেই পাচ্ছি এখানে দেখো, এই যে এখানে দেখতেই পাচ্ছি ল্যামডা পি হচ্ছে 5/4 ল্যামডা কিউ, তো 5/4 একের চেয়ে বেশি, তাহলে ল্যামডা কিউ এর যা মান তার একের চেয়ে বেশি গুণ হচ্ছে ল্যামডা পি, তো ল্যামডা পিটা বড়, তাহলে ল্যামডা পি গ্রেটার দেন ল্যামডা কিউ, তাহলে অতএব এফ কিউ গ্রেটার দেন এফ পি, উল্টা সম্পর্ক, তাহলে এফ কিউ মাইনাস এফ পি, এটা ঠিক হবে, এটা ভুল হবে। তাহলে এটা আমাদের 2 নং সমীকরণ, দুটো সমীকরণ পেয়ে গেছি, বাদ বাকি কাজ ক্যালকুলেটর ভদ্রলোক করবে। তাহলে এফ কিউ আর এফ পিটা আমরা বের করব। এখান থেকেও বোঝা যায়, দেখো এই লাইন থেকেও তো বোঝা যায় কে বড় কে ছোট। এফ কিউ হবে 5/4 এফ পি, তাহলে এফ পি এর 5/4 গুণ, মানে একের চেয়ে বেশি গুণ, তো একের চেয়ে বেশি গুণ হলে এফ কিউটা বড় হয়ে যাবে। তাহলে সমীকরণ আননোন দুইটা, তাহলে 4 - 5 0 1 - 1 60, তাহলে 300 হার্টজ আর 240 হার্টজ, 300 হার্টজ এবং 240 হার্টজ কম্পাঙ্ক বের হয়ে গেছে। যে তাদের কম্পাঙ্ক নির্ণয় করো, নির্ণয় করলাম। এবার আসো, যে কারণে আসলে প্রশ্নটা দেওয়ার দরকার ছিল, যে কারণে প্রশ্নটা লাগবে সলভ করতে চাই আমরা, সেটা হচ্ছে কি পদক্ষেপ নিলে আর সুরশলাকার তরঙ্গ দ্বারা স্থির তরঙ্গ পাওয়া যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কিন্তু আর সুরশলাকা দ্বারা সৃষ্ট অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে এটা, কি ব্যবস্থা নিলে আমরা স্থির তরঙ্গ পাবো বলো তো? স্থির তরঙ্গের জন্য কি করতে হয়? সেম বিস্তার, সেম তরঙ্গ দৈর্ঘ্য, সেম কম্পাঙ্কের, তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকলে কম্পাঙ্ক সেম হবে যেহেতু মাধ্যম একই, তাহলে সেম বিস্তার সেম তরঙ্গ দৈর্ঘ্যের আর একটা অগ্রগামী তরঙ্গকে বিপরীত দিক থেকে পাঠাতে হয়, তাহলে স্থির তরঙ্গ তৈরি করা যায়। তাহলে স্থির তরঙ্গ সৃষ্টি করার জন্য কি ব্যবস্থা নিতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এটা আর কি গাণিতিক বিশ্লেষণ করব, কি পদক্ষেপ নিলে, এটা তো আমরা মুখে মুখে বলতে পারতেছি যে আর একটা অগ্রগামী তরঙ্গকে বিপরীত দিক থেকে আমরা পাঠাবো। ওকে, তো এখানে কি খোলা মাধ্যম বদ্ধ মাধ্যম কিছু বলছে না, তো তুমি যে কোনোটা আসলে করলেই পারো, তো আমরা খোলা মাধ্যমটাই করব, যেহেতু আর একটা তরঙ্গ এদিক দিয়ে পাঠাবো, একটা এদিক দিয়ে গেছে আর একটা এদিক দিয়ে পাঠাবো। তাহলে আসো দেখো, আর সুরশলাকা, এই যে আর, এই সুরশলাকা দ্বারা তরঙ্গ তৈরি হয়েছে, তাহলে এই যে তরঙ্গ তৈরি হয়েছে এই তরঙ্গটা এই দিকে যাচ্ছে, ধরো এক্স অক্ষের ধনাত্মক দিকে, কিভাবে বুঝলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে? এই দেখো -x/15 মাইনাস আছে, তাহলে মাইনাস মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে, তাহলে এটা y1, এই y1টা হচ্ছে এই y1টা হচ্ছে 0.2 sin 2π 100t -x/15, এই যে এটা। তাহলে বিপরীত আর একটা তরঙ্গকে আমরা এই দিক দিয়ে পাঠাবো, সমান তরঙ্গ দৈর্ঘ্যের, সমান বিস্তারের, সমান তরঙ্গ দৈর্ঘ্যের, সমান বিস্তারের আর একটা তরঙ্গ ঋণাত্মক এক্স অক্ষের দিকে যাবে, তারপর উপরিপাতনে স্থির তরঙ্গ হবে, উপরিপাতনে স্থির তরঙ্গ হবে, উপরিপাতনে স্থির তরঙ্গ হবে। খোলা বা বদ্ধ কিছু বলা নাই, বলছে খোলা বা বদ্ধ বলা নাই। তাহলে সুরশলাকার চিন্তা করো, দেখো সুরশলাকা দ্বারা সৃষ্ট অগ্রগামী তরঙ্গ, তাহলে চিন্তা করো খোলা মাধ্যমে যাচ্ছে, কোনো বদ্ধ মাধ্যমে বা নলের মধ্য দিয়ে যাচ্ছে না, খোলা মাধ্যমে যাচ্ছে, এভাবেই চিন্তা করো। তাহলে উপরিপাতনে স্থির তরঙ্গ হবে। এবার তাকাও y1, এটা হচ্ছে 0.2 sin, গুণ করে দাও 2π গুণ করে দাও, তাহলে 200πt মাইনাস 2πx/15 এত মিটার, আর y2 হবে, y2 বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে হলে -0.2 নাকি? নো, এটা -0.2 না, বিপরীত দিকে মানে এখানে প্লাস। ওকে, একই বিস্তার, তাহলে 0.2 একই বিস্তার, সাইন 200πt
জাস্ট প্লাস 2πx/15। বোঝা গেল? এবার কথা হচ্ছে ভাই তাহলে গাণিতিকভাবে দেখাবো কি? দেখাবো হচ্ছে স্থির তরঙ্গ যে পাওয়া যাবে সেটা দেখাবো, যে এই ব্যবস্থা নিলে যে আমি স্থির তরঙ্গ পাবো। টিচার তো তোমার মুখের কথা বিশ্বাস করে না, তাকে দেখাতে হবে যে তুমি যদি এই ব্যবস্থা নাও, সেম বিস্তারের সেম তরঙ্গ দৈর্ঘ্যের আর একটা তরঙ্গকে যদি তুমি ঋণাত্মক এক্স অক্ষের দিকে এর উপর উপরিপাতিত করো, বিপরীত দিক থেকে নিয়ে এর উপর উপরিপাতিত করো, তাহলে স্থির তরঙ্গ হবে। তো আমি তোমার মুখের কথা কেন বিশ্বাস করব? স্থির তরঙ্গ হবে, এটা আমাদের দেখাইতে হবে। এবার সেটা কিভাবে দেখাবো? স্থির তরঙ্গে পথ পার্থক্য বা দশা পার্থক্য জাতীয় কোনো রাশি থাকবে না, এটা দেখাইতে হবে। তাহলে আসো আমরা এই দুইটার উপরিপাতন করে দেখাই, যে দেখো স্থির তরঙ্গের যে লব্ধি সমীকরণটা আসে তাতে পথ পার্থক্য বা দশা পার্থক্য জাতীয় কোনো রাশি নেই। ওকে, পথ পার্থক্য বা দশা পার্থক্য জাতীয় কোনো রাশি নেই। আসো দেখাও, y = y1 + y2। তাহলে y1 কত? 0.2 sin 200πt মাইনাস 2π/λ, ল্যামডা এই যে 15x, এটা প্লাস y2 0.2 sin 200πt প্লাস 2πx/15। ওকে, এবার সাইন 0.2 কমন নাও, 0.2 কমন নাও। কমন নিলে সাইন সি প্লাস সাইন ডি অথবা সাইন a - b প্লাস সাইন a + b, এখন যে যেভাবে লিখতে চাও, ঠিক আছে। সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 sin c + d cos c + d/2। তাহলে 2 0.2 ধরো মনে মনে কমন নিলাম, তাহলে সাইন সি, এক লাইন গ্যাপ দিচ্ছি, এটাকে আমরা ধরবো সি, এটাকে ধরবো ডি। তাহলে সাইন সি প্লাস ডি, সাইন এইটা যোগ এইটা, তো এটার সাথে এটা যোগ করলে 2πx15 2πx15, এটা দেখাবা টিচারকে। তাহলে এইটা এইটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে 200πt গুণ 2/2। ওকে, আর কজ এইটা যোগ এইটা সাইন সি প্লাস ডি, তাহলে cos c + d/c - d/2, এটা বিয়োগ এটা যদি করি, এটা বিয়োগ এটা যদি করি, তাহলে এটা থেকে এটা বাদ যাবে, দেন থাকবে মাইনাস 2πx/15 গুণ 2/2, 2 কাটাকাটি, 2 কাটাকাটি। তাহলে সমীকরণ কি দাঁড়ালো? ও সামনে একটা 2 হবে কিন্তু, 0.2 সাইন, তাহলে 0.4 সাইন 200πt আর কজ মাইনাস কে হজম করে 2π/15x, এই যে এটা। তাহলে এই সমীকরণে পথ পার্থক্য, দেখো পথ পার্থক্য নেই এই সমীকরণে, পথ পার্থক্য দশা পার্থক্য নেই। পথ পার্থক্য বা দশা পার্থক্য জাতীয় রাশি নেই, জাতীয় রাশি নেই, পথ পার্থক্য দশা পার্থক্য জাতীয় রাশি নেই। তাহলে সুস্পন্দ তাহলে স্থির তরঙ্গ পাওয়া যাবে, তাহলে স্থির তরঙ্গের সমীকরণ পাওয়া যাবে, স্থির তরঙ্গ পাওয়া যাবে। এই যে গাণিতিক ব্যাখ্যা, যে স্থির তরঙ্গ পাওয়া যাবে তার গাণিতিক ব্যাখ্যাটা কি? গাণিতিক ব্যাখ্যা এটা। ওকে, ডান। দেখো এই আর একটা কোশ্চেন, এটা অগ্রগামী তরঙ্গের সমীকরণের একটা বোর্ড কোশ্চেন। বলা হচ্ছে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। এখন বাদ দাও, এটা ক আর খ বাদ দাও, তরঙ্গটির পর্যায়কাল হিসাব করো। বলো তো পারবো কিনা? তরঙ্গটির পর্যায়কাল আমাদের হিসাব করতে বলছে, তরঙ্গটির পর্যায়কাল। তো পর্যায়কাল হিসাব করা যাবে কিনা বলো? গ নম্বর, y = 3 sin 36t প্লাস 0.018x প্লাস π/4। বোঝো, এই যে ডেল অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে মিলাবো, a sin ωt প্লাস 2π/λx প্লাস আদি দশা ডেল। তরঙ্গটির পর্যায়কাল বের করতে বলছে, তাহলে পর্যায়কাল বের করা মানে এইটুকু কম্পেয়ার করলে হয়ে যাবে।
ওমেগার মধ্যে পর্যায়কাল আছে। ওমেগা ইকুয়াল টু 36, ওমেগা হচ্ছে 2π/t ইকুয়াল টু 36, তাহলে টি হচ্ছে π/2/36 মানে π/18 এত সেকেন্ড, এটা হচ্ছে টি। তরঙ্গটির পর্যায়কাল হিসাব ডান। x ইকুয়াল টু 0 ধরে ভিটি গ্রাফের প্রকৃতি কিরূপ হবে তোমার মতামত বিশ্লেষণ করো। দেখো x ইকুয়াল টু যদি 0 হয় তার মানে কি, এই যে এটা তো তরঙ্গ, এটা তো অগ্রগামী তরঙ্গ, যে অগ্রগামী তরঙ্গের এটা হচ্ছে আদি দশা ডেল, ডেল মানে π/4, ডেল মানে কি π/4, তো π/4 মানে আদি দশা থাকবে, এখান থেকে শুরু হবে না কিন্তু, ঠিক আছে। আদি দশা যেহেতু π/4 আছে, তাহলে আমি তরঙ্গটাকে আঁকলে এরকম আঁকবো, এইখান থেকে দেখা যাবে যে এইখান থেকে শুরু হবে। তো যাই হোক, যেটাই হোক, ধরো এখান থেকে তরঙ্গটাকে আঁকলাম, এখান থেকে তরঙ্গটাকে আঁকলাম এরকম। তো এইবার x0 মানে কি, x এর মান 0 মানে এইটা থাকবে না, তাহলে সেটা আসলে x0 মানে এই পয়েন্টে x0, অর্থাৎ অর্থাৎ একেবারে উৎপত্তি স্থলের যে কণাটা, সেই কণাটার জন্য, উৎপত্তি স্থলের এই যে কণাটা, সেই কণাটার জন্য সমীকরণ নির্দেশ করবে, সেই কণাটার সমীকরণ নির্দেশ করবে। x ইকুয়াল টু 0 সেই কণাটার সমীকরণটা নির্দেশ করবে। তাহলে x ইকুয়াল টু 0 ধরে তখন y পাবো। তার মানে আমি আসলে x ইকুয়াল টু 0 বসাই দিলে আমি আর তরঙ্গের সমীকরণে নেই, আমি আসলে x ইকুয়াল টু 0 অর্থাৎ উৎপত্তি স্থলে যে কণাটা আছে তার সরল ছন্দিত স্পন্দনের সমীকরণে চলে যাচ্ছি। তাহলে x ইকুয়াল টু 0 ধরে y যদি আমি বের করি, y যদি লিখি, তাহলে 3 sin 36t প্লাস তো 0, তাহলে প্লাস π/4, তাহলে সেটা কি নির্দেশ করবে, এটা কি নির্দেশ করবে, ধরো এটা এসআই এককে, আচ্ছা একক দেওয়া নাই তাহলে একক আর লিখতে হবে না, তাহলে এটা কি নির্দেশ করবে, এটা নির্দেশ করবে x ইকুয়াল টু 0 অর্থাৎ অর্থাৎ উৎপত্তি কণার বা যে কণা থেকে তরঙ্গের উৎপত্তি আর কি, যে কণা শুরু, তাহলে x ইকুয়াল টু 0 তে কণার, x ইকুয়াল টু 0 তে কণার SHM সমীকরণ নির্দেশ করবে। এটা তখন আর তরঙ্গ নেই, তরঙ্গ থাকলে ভাই x থাকতে হবে, অর্থাৎ আমি যখন x0 বসাই দিব তখন y আগে ছিল y xt ছিল, যখন x ইকুয়াল টু আমি 0 বসাচ্ছি তখন y আর x নেই, y তখন t হয়ে গেছে, অর্থাৎ x আর t থাকলে ওয়েভ ছিল, আর যখন y অফ t হয়ে গেছে তখন একটা চলক অর্থাৎ SHM হয়ে গেছে। বুঝছো, এগুলো কিন্তু সব প্রথম ক্লাসে বোঝানো হয়েছে, তাই না? তাহলে এটা SHM সমীকরণ হয়ে গেছে। এবার তাহলে SHM সমীকরণে x0 ধরে ভিটি গ্রাফ, আচ্ছা বেগ বনাম সময়ের গ্রাফ, তাহলে এটা তো সরণের গ্রাফ, সাম্যাবস্থান থেকে সরণ, তাহলে এবার বেগ লাগবে, তাহলে এখান থেকে আসো বেগ বের করব v, তাহলে dy dt বেগ, dy dt, তো ডিফারেন্সিয়েট করো এর, তাহলে 3 বাইরে আসলো, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি cos 36t প্লাস π/4, cos 36t প্লাস π/4, দেন এই 36কে আরেকবার 36t, তাহলে 36 আর π/4 কে করলে 0, তাহলে আমরা একবারে সামনে 36 গুণ করলাম, তাহলে 3 গুণ 36 কত হয়, 3 গুণ 36 108 cos 36t প্লাস π/4, তখন এটা বেগ হয়ে গেল, তখন এটা বেগের সমীকরণ হয়ে গেল, এই যেটা বেগের সমীকরণ নির্দেশ করবে তখন। ওকে, আরো বেগের সমীকরণ আরেকটা ভাবে বের করা যায়, কিভাবে, যে y ইকুয়াল টু, অর আমি যদি বেগের সমীকরণ বের করতে চাই, গ্রাফ আমি আঁকতেছি পরে, বেগের সমীকরণ যদি আমি বের করতে চাই, আমি গ্রাফটা পরে আঁকতেছি, অর y ইকুয়াল টু 3 sin 36t প্লাস π/4, নাও কম্পেয়ার করো, কম্পেয়ার যদি করা হয় তাহলে এইটা হবে a, এইটা হচ্ছে 36 হচ্ছে ওমেগা টি, তাহলে ওমেগা 36, আর π/4 এটা হচ্ছে ডেল। তা আমরা সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ জানি, আমরা আগের অধ্যায়ে পড়ে আসছি, x যদি হয় a সাইন, মনে আছে a সাইন ওমেগা টি প্লাস ডেল, তাই না, x যদি এটা হয় তো x কে আমরা এই অধ্যায়ে y দিয়ে লিখি, y a সাইন ওমেগা টি প্লাস ডেল, সরল ছন্দিত স্পন্দন গতির কথা। তাহলে এইটা যদি সরণের সমীকরণ হয়, SHM কণার সরণের সমীকরণ হয়, তাহলে বেগের সমীকরণের সূত্র আমরা জানি, সূত্র যদি কেউ মুখস্থ রাখো আর কি, আমি তো করে দেখাইছি, আর মুখস্থ রাখলে দেখো বেগের সমীকরণ কেমনে আসে, এই থাকবে সাইন ওমেগা টি প্লাস ডেল কে করলে cos ওমেগা টি প্লাস ডেল, দেন ওমেগা টি প্লাস ডেল কে করলে আবার একটা ওমেগা, তাহলে আসলে সামনে a ওমেগা, এই যে a ওমেগা,
তো তুমি এটা লেখার পরে তাহলে অতএব ভি, তখন তুমি এর মান বসাবা 3, ওমেগার মান বসাবা 36 cos 36t প্লাস π/4। তো একই কথা, ঘুরে ফিরে একই কথা। এখন যার যেটা ভালো লাগে, কেউ যদি সূত্র দিয়ে করতে চাও করবা, কিন্তু ঘুরে ফিরে সব একই কথা। ওকে, তো আমাদের এখন কি বলছে? আমাদের এখন বলছে বিটি এর গ্রাফ। তো বিটি এর গ্রাফ হচ্ছে কজের গ্রাফ। বিটি এর গ্রাফটা কি? কজের গ্রাফ। কিন্তু কজের দেখো কজ ওমেগা টি না, কজ ওমেগা টি প্লাস π/4, আদি দশা প্লাস π/4 আছে। ঠিক আছে, তো আমাদের এখন গ্রাফটা আঁকতে হবে। গ্রাফটা আঁকতে হবে। ভিটি গ্রাফের প্রকৃতি কি রূপ হবে, জাস্ট খালি গ্রাফটা আঁকতে হবে। একটা জিনিস তোমাদের শিখাইছিলাম কিনা, সরল সন্ধিতে স্পন্দনে তোমরা কি করবা? সব জিরো ধরে আঁকবা, ডেল জিরো ধরে আঁকবা। আর ভাই ডেল জিরো ধরে আঁকবো, ডেল π/4 এর জন্য কি হবে? আসলে তোমাদের শিখাই দিই, সরল সন্ধিতে স্পন্দন গতিতে পড়ানো জিনিসটা, এই জিনিসটাই আসছে এখানে। সরল সন্ধিতে স্পন্দন গতিতে দেখবা আমার আর্কাইভ ক্লাসে করানো আছে, মাসুরও হয়তো করাইছে। সেটা হচ্ছে গ্রাফ আঁকার সিস্টেম। যে আমরা যখন গ্রাফ আঁকবো, ধরো সরণের গ্রাফ, বেগের গ্রাফ, ত্বরণের গ্রাফ, গতিশক্তির গ্রাফ, বিভব শক্তির গ্রাফ। কয়টা গ্রাফ? 5টা গ্রাফ। 5টা গ্রাফ। তো গ্রাফ যখন আঁকবো তখন আমরা সব ডেল জিরো ধরে আঁকবো, ডেল জিরো ধরে গ্রাফ আঁকবো। এই দেখো, আমরা যদি ডেল জিরো ধরে আঁকি এক্স বনাম টি, তো এক্স এর সমীকরণ, মানে আমরা তো সরল সন্ধিতে স্পন্দন গতিতে এটার এক্স দিয়ে লিখি। আচ্ছা ঠিক আছে, এখানে ওয়াই বনাম টি, তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আমরা যদি ডেল জিরো ধরে আঁকি, ডেল ধরো জিরো ধরে আঁকবো, তাহলে ডেল যদি জিরো ধরে আঁকা হয়, 1 2 3, আচ্ছা দেখি আরেকটু বাড়াই যদি আঁকি তাহলে সুন্দর হবে দেখতে। এই পর্যন্ত যাক। দেখো এরকম করলে আঁকতে সুবিধা হবে, আঁকতে সুবিধা হবে। দেখো y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাহলে এটা হচ্ছে সাইনের গ্রাফ। আমি আগে সমীকরণগুলো লিখে নিই। তারপর বেগ ভি হবে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল। তারপর ত্বরণ এ হবে মাইনাস ওমেগা স্কোয়ার এ, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ইপি আর ইকে, এটা ইপি, ইপি ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, এক্স মানে ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। কেউ যদি ধরো যে ভাই এগুলো তো কিছু বুঝতেছি না, না বুঝলে ধরো আগের ক্লাস করো নাই আর কি, মানে আগের অধ্যায়টা পড়ো নাই, তাই ছাড়া আর কোনো সমস্যা নেই। গতিশক্তি হবে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তাহলে এই দিকে তাকাও,
তাহলে প্রথমে হচ্ছে সরণের সমীকরণ, সরণ বনাম সময়, y = a sin omega t প্লাস ডেল। তাহলে y বনাম t এর গ্রাফ, y বনাম t এর গ্রাফ। তো y বনাম t এর গ্রাফ আমরা আঁকতে চাই। আমরা তাহলে একটা কাজ করি, সাইনের গ্রাফ না, ডেলটারে 0 ধরি। তাহলে আমরা যে গ্রাফ আঁকবো ডেল 0 ধরে আঁকবো। তাহলে ডেল যদি 0 ধরে আঁকা হয় তাহলে এখান থেকে সাইনের গ্রাফ হবে, সাইনের গ্রাফ হবে এই যে সাইনের গ্রাফ, এই যে এটা হচ্ছে y এর সমীকরণ। ডেল 0 ধরে যদি আঁকো তাহলে কজের গ্রাফ, দেখো কজ, কজের গ্রাফ, তাহলে প্লাস কজের গ্রাফ এখান থেকে শুরু হবে, এই এটা হবে কজের গ্রাফ, এই যেটা। তারপরে কি বলতেছে, মাইনাস সাইনের গ্রাফ, দেখো সাইন ডেল 0 ধরো, তাহলে মাইনাস মাইনাস সামথিং সাইন ওমেগা টি, তাহলে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইনের গ্রাফ এই যে এটা, মাইনাস সাইন উল্টে যাবে এটা, ঠিক আছে। এটা বেগ, এটা ত্বরণ, এটা বিভব শক্তি, এটা গতি শক্তি। ওকে, এইবার আসো বিভব শক্তি বনাম সময়। বিভব শক্তি বনাম সময়ের জন্য হবে সাইন স্কোয়ার ওমেগা টি। তো ভাই এটা না সাইনের গ্রাফ, সাইন স্কোয়ার কেমন হবে জানো, সাইনের এই যে প্লাস মানটা তো বড় হবে, এই স্কোয়ার হবে, মাইনাস অংশটা উপরে, প্লাস অংশটা উপরে, মাইনাস অংশটা উপরে, এরকম হবে, প্লাস অংশটা উপরে, মাইনাস অংশটা উপরে। তাহলে সাইন স্কোয়ার হবে এই যে এরকম, এরকম, এই সাইন অংশটা হবে এরকম। আর কজ স্কোয়ার, তাহলে কজের গ্রাফ, এই যে এটা হচ্ছে কজের গ্রাফ, বুঝছো, কজ স্কোয়ারের গ্রাফ। তো এইবার আসো, এটা কার জন্য আঁকছি, ডেল 0 ধরে। এইবার তুমি আমারে বলো তো ডেল, ডেল যদি π/2 হয় তাহলে গ্রাফটা কেমন হবে, ডেল যদি π/2 হয় তাহলে গ্রাফটা কেমন হবে, বোর্ডে তাকাও, বোর্ডে তাকাও, সবাই বোর্ডে তাকাও। এটা 0, এইটা হচ্ছে পাই, 2π, π/2, 3π/2, তাই তো। এইবার তাকাও, দেখো আমি এখান থেকে তোমার কতগুলো গ্রাফ এঁকে দিচ্ছি। যদি ডেল π/2 হয় তাহলে সবগুলো গ্রাফ একবারে তোমার এঁকে দিচ্ছি, এই যে শেষ সবগুলো গ্রাফ যদি ডেল π/2 হয়, দেখো সবগুলো গ্রাফ। ডেল যদি পাই হয় তাহলে পাই, এই পাই এখান থেকে শুরু, তাহলে এর আগে কিছু রাখবা না, এর আগে সব মুছে দিবা, শেষ শেষ, এই যে। তারপরে ডেল যদি 3π/2 হয়, 3π/2 হলে এই যে শেষ, সবগুলো গ্রাফ, সবগুলো গ্রাফ 3π/2 এর জন্য আঁকতেছি। ডেল যদি 2π হয় তাহলে 2π, শেষ সবগুলো গ্রাফ, বুঝলা, এই হচ্ছে কাহিনী। আসলে 2π হলে মূল গ্রাফটা ফিরে পাচ্ছি, দেখো 2π যদি হয় তাহলে মূল গ্রাফটা আমি ফেরত পাচ্ছি, দেখো 2π যদি হয়, 2πটা দেখো, 2πটা কেমন, এই যে ভালো করে 2πটা দেখো, এই যে সাইনের গ্রাফ, এটা প্লাস কজের গ্রাফ, এটা মাইনাস সাইনের গ্রাফ, তাই না। দেখো 2π যদি হয় আমি পূর্বেরটাই ফেরত পাচ্ছি, এই যেটা। তাহলে বুঝতে পারছো, এই কাজটা করবা। এবার কথা হচ্ছে কি ভাই, এর সাথে আপনার এই যে প্রশ্ন, এই প্রশ্নের মিল কই, এই প্রশ্নের মিল দেখো এখন দেখাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, v = 108 cos 36t প্লাস π/4 এর গ্রাফ আঁকতে হবে। v = 108 cos 36t প্লাস π/4 এর গ্রাফ আঁকতে হবে। দেখো আদি দশার ডেল কত, ডেল হচ্ছে π/4, তাহলে 0 আর 90 মাঝামাঝি, তাহলে 0 আর 90 মাঝামাঝি, দেখো 0 এবং 90 ডিগ্রি, তাহলে π/4 এর জন্য গ্রাফ হবে এই, π/4 এর জন্য গ্রাফ হবে এইটুকু, এই যে এইটুকু, এই যে এতটুকু বাদ যাবে π/4 এর জন্য, 0 আর 90 মাঝখানে। তাহলে তখন বেগের গ্রাফটা হবে এইটা, এই দেখো বেগের গ্রাফ হবে এইটা, এই যে এইটা হবে বেগের গ্রাফ, এই যে বেগ এটা হবে পুরো, ধরো এখান থেকে শুরু না, এইখান থেকে না, একটু নিচ থেকে, এই যে এইখান থেকে কজের গ্রাফ হবে, বুঝতে পারছো। এইবার কথা হচ্ছে ভাই আমরা আঁকবো কিভাবে, তুমি তো ওই যে চালাকি শিখালাম না, যাই আসুক তুমি ডেল 0 ধরে আঁকবা। তাহলে তোমার কি আসছে দেখো, তাকাও, গ্রাফটা আঁকা খুবই সহজ। তোমার আসছে কি, তোমার আসছে ডেল
ডেল π/4 এর জন্য তুমি ডেল 0 ধরে রাখো, তাহলে ডেল যদি 0 ধরো তাহলে 108 কজ, 108 কজ হবে। তাহলে তুমি যদি ডেল 0 ধরে রাখো এখান থেকে শুরু হবে কজের গ্রাফ, এখান থেকে শুরু হবে কজের গ্রাফ। এই যে এভাবে যাবে। দেখো এটাকে যদি আরেকটু আগায় দিই, কপি পেস্ট করাতে আমি খুবই অদক্ষ। ভি দেখো, তাহলে 108 কজ ওমেগা টি, তাহলে কজের গ্রাফ এখান থেকে যদি শুরু হয় এই এরকম, এই যে এভাবে যাবে। তাহলে আমাদের এইটা হচ্ছে ডেল 0-র জন্য, তাহলে এটা 0, এটা π/2, তারপর এটা পাই, এটা বাই 2 পাই, সরি এটা 3π/2, 3π/2, এটা হচ্ছে 2 পাই। ওকে, তাহলে 0 এটা π/2, তাহলে π/4 কোথায়? এখানে না π/4 মাঝখানে না, তাহলে π/4 তো এখানে, π/4 এখানে। তাহলে তুমি 0 ধরে আঁকবা, দেন তারপরে যে কাজটা করবা, তুমি 0 ধরে আঁকলা, দেন তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার তো ভাই ডেল π/4 এর জন্য লাগবে, তাহলে এইখান থেকে ঘেচাং ঘেচাং করে এইটুকু নাই করে দেবা, তোমার তো আদি দশা ডেল π/4। এই যে গ্রাফটা শুরু হবে এখান থেকে, এই যে ভি বনাম টি এর গ্রাফ, ঠিক আছে। এই যে এই আদি দশা ডেল π/4, এই যে t0 তে দশা π/4, তাহলে তখন গ্রাফটা হবে এরকম। ওকে, বুঝতে পারছো? আজকে বিট পড়তে চাইছিলাম, সময় তো চলে গেল, বেলা তো ফুরিয়ে গেল। আসো আজকে স্থির তরঙ্গের ম্যাথ করে শেষ করে দিই, আরেকটা ম্যাথ করি, আরেকটা ম্যাথ করলে শেষ হয়ে যাবে। ওকে, বলা হচ্ছে একটি অগ্রগামী তরঙ্গ বা তরঙ্গের সমীকরণ, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = 0.4 sin 200 πt -11 πx/5, 200 πt 11 πx / 5 এত মিটারে প্রকাশিত। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ এত। তরঙ্গটি বদ্ধ মাধ্যমে স্থির তরঙ্গ সৃষ্টি করে। স্থির তরঙ্গ সৃষ্টি করে, তরঙ্গটি বদ্ধ মাধ্যমে স্থির তরঙ্গ সৃষ্টি করে। 1, তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, সৃজনশীল প্রশ্ন। আর 2, স্থির তরঙ্গের সর্বোচ্চ বিস্তার সম্পন্ন কণাগুলোর অবস্থান নির্ণয় করা যাবে কিনা। সর্বোচ্চ বিস্তার সম্পন্ন কণাগুলোর অবস্থান নির্ণয় করা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, বলো পারবো কিনা।
খুবই সহজ ম্যাথ। সর্বোচ্চ বিস্তার সম্পন্ন কণাগুলোর অবস্থান নির্ণয় করা যাবে কিনা, মানে সুস্পন্দ বিন্দুর অবস্থান এক্স, এক্স কোথায় কোথায় সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ ওয়াই দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে। প্রথমে আমরা গ নম্বরটা করি। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, ওয়াই ইকুয়াল টু 0.4 সাইন 200 পাই টি মাইনাস 11 পাই এক্স ডিভাইডেড বাই 5। তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। তাহলে এই যে এটা, এখন কথা হচ্ছে আমাদের কি চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। তাহলে বেশি কিছু কম্পেয়ার করতে হবে না, এইটুকু কম্পেয়ার করলে হয়ে যাবে। 11 পাই এক্স বাই 5 আর 2 পাই ল্যামডা বাই এক্স, পাই এক্স কাটাকাটি। তাহলে ল্যামডা ইকুয়াল টু 5 দুগুণে 10 ভাগ 11, 10 ভাগ 11, 0.909 এত মিটার, 0.909, 5 দুগুণে 10 ভাগ 11। ওকে, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান। গ নম্বর ডান। স্থির তরঙ্গের সর্বোচ্চ বিস্তার সম্পন্ন কণাগুলোর অবস্থান নির্ণয় করা যাবে কিনা, যাবে, যাবে। কোন মাধ্যমে বলে দিছে, বদ্ধ মাধ্যমে স্থির তরঙ্গ সৃষ্টি করলো, বদ্ধ মাধ্যমে। তাহলে y ইকুয়াল টু 0.4 সাইন, y ইকুয়াল টু বা y1 ইকুয়াল টু 0.4 সাইন 200 পাই টি মাইনাস 11 পাই এক্স বাই 5, 11 পাই এক্স ডিভাইডেড বাই 5 এত মিটার। এটা y1 বদ্ধ মাধ্যমে, বদ্ধ। তাহলে বদ্ধ হলে বদ্ধ মাধ্যমে y2 কি হবে, তাহলে বদ্ধ মাধ্যমে মানে প্লাস পাই, আর এখানে প্লাস প্লাস পাই, তাহলে প্লাস পাই মানে মাইনাস 0.4। ঠিক আছে, সামনে মাইনাস, তাহলে মাইনাস সাইন 200 পাই টি মাইনাস 11 পাই এক্স বাই 5 মিটার। এখানে কি হবে, এখানে হবে প্লাস। এবার দেখো, বদ্ধ যেহেতু আমাদের সুস্পন্দ বিন্দু শর্ত বের করতে হবে। তাহলে বদ্ধ মাধ্যমে সুস্পন্দ বিন্দু, বদ্ধের লব্ধি সমীকরণটা দেখতে কেমন হয়, এরকম হয় না? বদ্ধের লব্ধি সমীকরণটা দেখতে এরকম হয় না? লব্ধিটা দেখতে বদ্ধ মাধ্যম হলে, তাহলে বদ্ধ মাধ্যম হলে লব্ধিটা দেখতে এরকম হয়। তাহলে এখান থেকে শুরু হলে x0 এখানে, তাহলে সুস্পন্দ বিন্দুগুলো কোথায় হবে, এই দেখো সুস্পন্দ বিন্দু এই এই এই। তাহলে ল্যামডা বাই 4 এর 1 গুণিতক, 2 3 গুণিতক, 4 5 গুণিতক, তাহলে বিজোড়ে হবে। তাহলে ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক হবে, তাই না? ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক হবে। তাহলে সুস্পন্দ হবে, সুস্পন্দ শর্ত হবে, সুস্পন্দর শর্ত হবে x ইকুয়াল টু ল্যামডা বাই 4 এর বিজোড় 2n মাইনাস 1 ল্যামডা বাই 4। ল্যামডা বাই 4 এর কি গুণিতক, বিজোড় গুণিতক, তাই তো? ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক, তাই না? আমরা ছকে যাই, দেখি ছকে, ছকে প্রথমে প্রথম পৃষ্ঠা ছকে যাই। এই যে ছকে, ছকে বদ্ধ 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 মাধ্যম যদি হয় তাহলে সুস্পন্দ হচ্ছে 2n মাইনাস 1 ল্যামডা বাই 4। বা জসিমের কথা মনে রাখো, জসিম বলছিল মুক্ত প্রান্তে সুস্পন্দ, তাই না? জসিম মুক্ত প্রান্তে সুস্পন্দ, তাহলে এটা বদ্ধ, তাহলে বদ্ধ প্রান্তে বিজোড়ে সুস্পন্দ, তাহলে বদ্ধ প্রান্তে বিজোড়ে সুস্পন্দ। তাহলে এবার আমাদের বের করতে হবে, ল্যামডাটা আমি পেয়ে গেছি। তাহলে এক্স ইকুয়াল টু হবে, বোর্ডে থাকো, বিজোড়, বিজোড় মানে 1, তাহলে 1 ল্যামডা বাই 4 এ একটা প্রথম সুস্পন্দ, তারপরে 3 ল্যামডা বাই 4 এ দ্বিতীয় সুস্পন্দ, তারপরে 5 ল্যামডা বাই 4, তারপরে 7 ল্যামডা বাই 4, বুঝছো? তারপরে 9 ল্যামডা বাই 4, ডট 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 চলতে থাকবে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে x0 থেকে, উৎপত্তি থেকে কত দূরে দূরে, কত দূরে দূরে সুস্পন্দ বিন্দু পাবো, তাহলে ল্যামডা বাই 4 এর গুণিতক। তাহলে ল্যামডা বাই 4 এর ল্যামডার মান কত, বা ল্যামডা বাই 4 কত? ল্যামডার মান তো আমরা বের করছি, এই যে আগেরটাতে ল্যামডার মান বের করা হয়েছে। ল্যামডার মান হচ্ছে 0.909 বা 10/11। তাহলে ল্যামডা হচ্ছে 10 ভাগ 11, ল্যামডা হচ্ছে 10 ভাগ 11, তাকে ভাগ 4 দিয়ে, তাকে ভাগ 4 দিয়ে, তাহলে 5/22। ল্যামডা বাই 4 মানে হচ্ছে 5/22 মিটার। ওকে, তাহলে অতএব এক্স ইকুয়াল টু হবে প্রথমে 1 ইন্টু 5/22, তারপরে 3 ইন্টু 5/22, তারপরে 5 ইন্টু
5/22, তারপরে 7 ইন্টু 5/22, তারপরে 9 ইন্টু 5/22 মিটার দিয়ে ডট ডট ডট। তাহলে কোথায় কোথায় আমরা সুস্পন্দ বিন্দু পাবো জানো? কোথায় কোথায়? তাহলে 5/22-এ পাবো, 5/22 মিটারে পাবো, তারপরে 3 5 15/22 মিটারে পাবো, 15/22 মিটারে পাবো, 25/22 মিটার দূরে আরেকটা পাবো, তারপরে 5 7 35/22 মিটার দূরে একটা পাবো, তারপরে 9 গুণ 5 5 9 45/22 মিটার দূরে আরেকটা পাবো। ঠিক আছে? তাহলে প্রথম সুস্পন্দ অবস্থানগুলো, এই যে এটা প্রথম সুস্পন্দ অবস্থান। অনেক সময় আমাদের বলবে তৃতীয় সুস্পন্দন বিন্দু কত দূরে পাওয়া যাবে, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয় সুস্পন্দ বিন্দু, দ্বিতীয় সুস্পন্দ বিন্দু, তৃতীয় সুস্পন্দ বিন্দু, চতুর্থ সুস্পন্দ বিন্দু, বুঝছো? পঞ্চম সুস্পন্দ বিন্দু, পঞ্চম সুস্পন্দ বিন্দু, শেষ হয়ে গেল। কি ঠিক আছে বলো? দাদা ভুলা বন্ধ প্রান্তেরটা লিখে দিছে, দাদা ভুলে বদ্ধ প্রান্তেরটা লিখে দিছে। কোথায় কোথায়? এখানে তো বদ্ধ প্রান্তেরটাই তো বলছে না, বলে তো দিছিলাম বদ্ধ মাধ্যমে স্থির তরঙ্গ সৃষ্টি করে, তাই না? বদ্ধ প্রান্তই তো বলছিলাম। বলো নাইম কি বলছো? বুঝি নাই। নাইম কি বলছো? বুঝি নাই, আরেকবার বলো। ভাই রাজশাহীর পার্থক্য একটু বুঝান ভাই, রাশির পার্থক্য একটু বুঝান আমাদের জন্য। এখন দাদার সময় ফুরিয়ে যায়, বুঝছি দাদা, বুঝছি। আচ্ছা, তারপর দাদা রানী কি বলছে? কে রানী? রানী কে? দাদা ফার্স্ট পেজে দেখেন, দাদা ফার্স্ট পেজে দেখেন, একটু পরিষ্কার করে বলো। ফার্স্ট পেজে দেখলাম। সুস্পন্দ বিজোড়ে λ/4-এর, তাই না? কি বলতেছো? পরিষ্কার করে বলো, পাগলের মতো কথা বলো না। দাদা লেকচার 4 স্লাইড তো অ্যাড করা হয়নি, কেন অ্যাড করেনি? দাদা লাস্ট ক্লাসের ওপেন ইন্ডে লাস্ট ইকুয়েশনটা ঠিক আছে, কেন থাকবে না? ফোর্থ ইকুয়েশন ভুল? হ্যাঁ, কি বলে? মানে সেকেন্ড পেজে খোলা প্রান্তের ওয়াই নিট ভুল লিখছেন। খোলা প্রান্তের ওয়াই নিট ভুল লিখছি কোথায়? খোলা প্রান্তের ওয়াই নিট 2a cos 2π/λx sin ωt sin 2π/λx। ও আচ্ছা, এখানে মাইনাস দিছিলাম। কেমনে মাইনাস দিলাম? এখানে মাইনাস কেমনে দিলাম? খোলা প্রান্তে না, এখানে তো মাইনাস হবে না। 2a sin 2π/λx cos 2π, এটা কেমনে করলাম? এইটা কেমনে এখানে এসে বসে গেল? এটা কেমনে হইল? এটা কেমনে হইল? এটা কেমনে হইল? আচ্ছা, গতদিন তাহলে ছক করার সময় এমনি ডেরিভেশন তো ঠিক আছে, তাই না? ডেরিভেশন তো ঠিক আছে, তাই না? আচ্ছা আচ্ছা, এখান থেকে মনে হয় কপি করে বসা দিছিলাম।
মনে হয় কপি করে বসাই দিয়েছিলাম, তাই হয়তো প্রথমটা চেঞ্জ করছি, পরেরটা মনে হয় চেঞ্জ করতে ভুলে গেছিলাম। এটা হবে 2a cos 2 পাই বাই ল্যামডা এক্স আর সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি, সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি, সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি। পরিষ্কার করে বলবো, হ্যাঁ মাইনাস দিছিলেন, আচ্ছা মাইনাস নয়, যে উপর থেকে কপি করে এনে বসাইছিলাম তো, পরে নিচেরটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম। হ্যাঁ ওই যে কপি করছিলাম তো নিচেরটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম, তো এটা তো বুঝতে হবে, এটা একটু বুঝতে হবে না, একটু বুদ্ধি খাটায় বুঝতে হবে না বলো, এটা তো নিজেদের বুদ্ধি খাটায় বুঝতে হবে, বুঝছো, কমন সেন্সটা খাটাইতে হবে। ওকে ডান, তাহলে আজকে এই পর্যন্ত। তাহলে আমরা নেক্সট দিন বিট পড়বো, তোমরা একটু বিটটা পড়ে রাখবা, বুঝছো, তোমাদের বাসার হোমওয়ার্ক। নেক্সট দিন তাহলে আমরা বিট পড়বো। ওকে টাটা। দাদা ওইভাবে কি চ্যাপ্টারের ক্লাসগুলো এলোমেলো করে দেওয়া, এটা তো জানি না। আজকে কি শেষ? হ্যাঁ আজকে শেষ। দাদা আপনার যদি সময় থাকে আজকে বিটটা পড়াই দেন। আজকে বিটটা আমার সময় আছে, কিন্তু মানে তোমাদের মাথায় ঢুকবে না, ঠিক আছে? বিটটা আমরা পরের দিন পড়বো। ওকে টাটা। বিটটা পড়ানো যায়, কিন্তু এই যে সিমুলেশন দেখাবো, তো সিমুলেশন দেখায় দেখায় বুঝাবো, তো তো একটু মাথা ফ্রেশ থাকলে ভালো হয়। তো আজকে অনেক সময় চলে গেল, অবশ্য বেশি সময় হয়নি, 1 ঘন্টা 11 মিনিট হয়েছে। থাক আজকে থাক, আমরা নেক্সট দিন পড়ে নেব। ওকে টাটা।